সকলকে এবি সুপার ক্লাসে স্বাগত। আজ আমাদের আলোচনা বিষয় ক্লাস একাদশ শ্রেণী দর্শন। আজ আমরা সেকেন্ড সেমিস্টারের যুক্তিবিজ্ঞান থেকে 3 নম্বরে বেশ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তবে এটা বলে রাখি, এটা কিন্তু সম্পূর্ণ সাজেশন। আজ টোটাল 5টি কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। এই 5টি কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসার 100% কিন্তু কমন। টোটাল 5টা কোশ্চেন নিয়ে আলোচনা করব, মাত্র 3 নম্বরের কোশ্চেন। সো এই 3 নম্বরের কোশ্চেন কোনগুলি ইম্পর্টেন্ট, টোটাল 5টা কোশ্চেন তোমরা দেখে রাখো। পারলে তোমরা এর পিডিএফ এর দরকার হলে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও, আমি এর টোটাল পিডিএফটা কিন্তু তোমাদের সেন্ড করে দেবো। আর যারা আমার এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। ওকে, তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি স্টার্ট করা যাক। তার আগে বলে রাখি, যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও। ওকে, তাহলে চলো আজকে ভিডিওটি স্টার্ট করা যাক। তোমাদের 3 নম্বরের কোশ্চেন যেখান থেকে দেখতে হচ্ছে সেগুলি হলো, ফার্স্ট কোশ্চেন, যুক্তিবিদ্যাকে কেন আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়? এই কোশ্চেনটা হলো ভ্যারি ইম্পর্টেন্ট। যুক্তিবিজ্ঞান থেকে 3 নম্বরের কোশ্চেন তোমরা যদি করতে চাও তাহলে আমি সাজেস্ট করব তোমরা এখান থেকে এই কোশ্চেনটা 100% দেখতে পারো। তবে এখানে তুমি আরেকটা কোশ্চেন কিন্তু অ্যাড করে দেবে। ওকে, সেটা হলো যুক্তিবিজ্ঞান কাকে বলে? যুক্তিবিজ্ঞানকে কেন আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি যুক্তিবিজ্ঞান কাকে বলে সেই কোশ্চেনটা আমি 2 নম্বরের যে ভিডিওটি স্টার্ট করেছিলাম, 2 নম্বরের কোশ্চেন সাজেশন, সেইখানে কিন্তু আলোচনা করে দিয়েছি। যারা এখনও সেই ভিডিওটি দেখোনি অবশ্যই ভিডিওটি দেখে এসো, এবং সেই ভিডিওটি আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে। ওকে, তাহলে যুক্তিবিদ্যাকে কেন আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় দেখে নাও। যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা কারণ যুক্তিবিদ্যার সত্যতা আদর্শের মানদণ্ডে তার বিষয়বস্তুর মূল্য নির্ধারণ করে। এই মূল নির্ধারণের মাধ্যমে যুক্তিটি বৈধ না অবৈধ তা বিচার করা হয় বলেই যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়। প্রত্যেকটা অ্যান্সার দেওয়া আছে, তাই অ্যান্সারগুলোকে ভালো করে তোমরা কিন্তু দেখে রাখবে। নেক্সট হলো, অমাধ্যম এবং মাধ্যম অবরোহ যুক্তি কাকে বলে? উদাহরণ দাও। আমি এখান থেকে আরেকটা তোমাদের কোশ্চেন সাজেস্ট করব, সেটা হলো এদের পার্থক্যটা তোমরা কিন্তু একটু পারলে দেখে রাখবে। ওকে, তাহলে অমাধ্যম এবং অবরোহ যুক্তি আর মাধ্যম অবরোহ যুক্তির মধ্যে আমরা ডিফারেন্ট কোনগুলি সেগুলো দেখে নাও। ডিফারেন্ট তোমরা দেখে রাখবে পার্থক্যটা, আমি সংখ্যাটা বলে রাখছি। যে অবরোহ যুক্তিটির সিদ্ধান্তটি একটি মাত্র আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলা হয় অমাধ্যম অবরোহ যুক্তি। দ্যাটস ফর এক্সাম্পল, সকল ডাক্তার হয় জ্ঞানী ব্যক্তি। অবশ্যই, অতএব আমরা কি জানতে পারছি এখান থেকে? সকল ডাক্তার হন জ্ঞানী ব্যক্তি। এটা কোন বচনে রয়েছে? এটা এ বচনে রয়েছে। ওকে, অতএব কোনো জ্ঞানী ব্যক্তি হন ডাক্তার, কারণ এখানে সকল ডাক্তারকে বোঝানো হয়েছে জ্ঞানী ব্যক্তি। তাহলে কোনো ডাক্তার হন বা কোনো জ্ঞানী ব্যক্তি হন ডাক্তার। ওকে, নেক্সট হলো মাধ্যম অবরোধ যুক্তি। যে অবরোহ যুক্তির সিদ্ধান্তটি একের অধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলা হয় মাধ্যম অবরোহ যুক্তি। যেমন এক্সাম্পল দেখে রাখুন, সকল মানুষ হয় মরণশীল জীব, সকল রাজা হয় মানুষ। অতএব আমরা কি দৃষ্টান্তে আসতে পারছি যে সকল রাজা হয় মরণশীল জীব। নেক্সট তোমাদের যুক্তিবিজ্ঞানের 3টি বৈশিষ্ট্য লেখো। তোমাদের 3টি বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো একাধিক বচন। যুক্তি হলো একাধিক বচনের সমাহার, অর্থাৎ একাধিক বচন দ্বারা আমরা যুক্তি গঠন করতে পারি। তোমরা একটা এর বৈশিষ্ট্য ভালো করে মাথায় রাখবে যে একাধিক বচন দ্বারাই কিন্তু আমরা যুক্তি গঠন করতে পারি। আর যে একাধিক বচন গঠন করছি না, যে একাধিক বচনগুলোকে নিয়ে যুক্তি গঠন করছি, যে সমস্ত বচনগুলোকে লিখছি সেটাকে বলা হয় যুক্তির অবরোহ। ক্লিয়ার? নেক্সট তোমাদের যেটা দেখতে হচ্ছে হেতুবাক্য বা সিদ্ধান্তের সম্বন্ধ রূপ। যুক্তি হলো হেতুবাক্য ও সিদ্ধান্তের অন্তঃস্থিত ও সম্বন্ধ স্বরূপ। হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে কোনো সম্পর্ক নেই, এমন বচন পাওয়া যায় না। ওকে, নেক্সট তোমাদের দেখতে হচ্ছে সত্যতা। প্রতিটি যুক্তির সিদ্ধান্তের
সত্যতা তার আশ্রয় বাক্যের সত্যতার সমর্থনের ওপর নির্ভরশীল। নেক্সট তোমাদের দেখতে হচ্ছে প্রাকল্পিক ও বৈকল্পিক যুক্তি কাকে বলে, উদাহরণ দিয়ে দাও, উদাহরণ দিয়ে আলোচনা করো। তাহলে আমাদের কি সেক্ষেত্রে বলতে বলা হয়েছে প্রাকল্পিক যুক্তি আর বৈকল্পিক যুক্তি। আচ্ছা, তাহলে যে অবরোহ যুক্তির প্রথম হেতু বাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং দ্বিতীয় হেতু বাক্য ও সিদ্ধান্ত উভয়ে নিরপেক্ষ বচন, তাকে আমরা কি বলে থাকি, প্রাকল্পিক যুক্তি। তাহলে এর উদাহরণটা দেখে নাও। যুক্তি: যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, অবশ্যই এটা আমাদের লজিকের মধ্যে পড়ছে, অবশ্যই জল পড়বে বা বৃষ্টি হবে তবেই তো আমাদের মাটিটা ভিজবে, অতএব মাটি ভিজেছে, বৃষ্টি পড়েছে, মাটি ভিজেছে। নেক্সট হলো বৈকল্পিক বচন বা বৈকল্পিক যুক্তি। যে অবরোহ যুক্তির প্রথমটি হেতুবাক্যটি একটি বৈকল্পিক বচন এবং দ্বিতীয় হেতুবাক্য ও সিদ্ধান্ত উভয়ই কিন্তু নিরপেক্ষ বচন, তাকে আমরা বলে থাকি বৈকল্পিক যুক্তি। যেমন আমরা উদাহরণে পাচ্ছি রাম আসবে অথবা শ্যাম আসবে। রামও এসেছে এবং শ্যামও এসেছে, অতএব আমরা কি দৃষ্টান্তে আসতে পারি, এমন নয় যে রাম আসবে, অতএব আমরা কি বলতে পারছি, রাম আসবে অথবা শ্যাম আসবে। এমন নয় যে রাম আসবে অতএব শ্যাম আসবে। এখানে বলা হয়েছে রামও আসছে আবার শ্যামও আসছে, কিন্তু এমন নয় যে রাম আসবে। রাম আসবে বলে কিন্তু সঠিক সিদ্ধান্ত দিচ্ছে না এখানে। হ্যাঁ, তবে রাম আসবে বলে কোনো কিছু বলতে পারছে না, তবে শ্যাম কিন্তু নিশ্চয়ই আসছে। নেক্সট, অবরোহ ও আরোহ যুক্তির তিনটি পার্থক্য আলোচনা করো। এটাই আমাদের লাস্ট 3 নম্বরের কোশ্চেন। ওকে, এরপরে আমরা 6 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব। সো 3 নম্বর কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন তোমাদের দেখতে হচ্ছে, সেটা হলো অবরোহ ও আরোহ যুক্তির তিনটি পার্থক্য উল্লেখ করো। এই তিনটি পার্থক্যের মধ্যে প্রথম পার্থক্য যেটা হলো সেটা হলো গঠনগত। ওকে, সো অবরোহ যুক্তির ক্ষেত্রে এক বা একাধিক হেতুবাক্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গঠন করা হয়, কিন্তু আরোহ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তটি সর্বদাই একাধিক হেতুবাক্যের ভিত্তিতে গঠিত হয়। খুব সুন্দর বলেছে, অবরোহ যুক্তির ক্ষেত্রে এক বা একাধিক হেতুবাক্যের ওপর গঠন করা হয়। ওকে, কিন্তু আরোহ যুক্তির ক্ষেত্রে কি হয়ে থাকে বলতো, সিদ্ধান্তটি সর্বদাই কিন্তু হেতুবাক্যের ভিত্তিতে গড়ে ওঠে। নেক্সট, সত্যতা। অবরোহ যুক্তির ক্ষেত্রে আকারগত সত্যতা নিয়ে আলোচনা করা হয়। অবরোহ যুক্তির ক্ষেত্রে একমাত্র কিন্তু আকারগত যে সত্যতা সেটা আলোচনা করা হয়, কিন্তু আরোহ যুক্তিতে আকারগত সত্যতা ছাড়াও কিন্তু বস্তুগত সত্যতা নিয়ে আলোচনা করা হয়। খুব সুন্দর পার্থক্য, একটা আকারগত সত্যতা আলোচনা করছে আর একটা আকারগত সত্য নিয়ে আলোচনা করছে, পাশাপাশি কিন্তু বস্তুগত সত্যতা নিয়েও কেউ আলোচনা করছে। নেক্সট, মূল্যায়ন। আমরা অবরোহ যুক্তিতে বৈধ বা অবৈধ রূপ মূল্যায়ন করতে পারি, কিন্তু আরোহ যুক্তির ক্ষেত্রে বৈধতা প্রশ্নটি একেবারেই অপ্রাসঙ্গিক। অর্থাৎ আমরা অবরোহ যুক্তিতে কিন্তু এর অবৈধতা বা অবৈধতা কিন্তু মূল্যায়ন করতে পারবো, কিন্তু আমরা আরোহ যুক্তির ক্ষেত্রে কোনো রকম এই বৈধতা বা এই অবৈধতা এখন কোনো প্রশ্নই আসে না, সেখানে কোনো রকম কিন্তু এই সমস্ত ক্ষেত্রে মূল্যায়নের কোনো প্রশ্নই আসছে না। ক্লিয়ার? তাহলে আজকে আমরা টোটাল 5টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। 3 নাম্বারের ক্ষেত্রে 3 নাম্বারে তোমাদের 5টা কোশ্চেন আপাতত তোমরা যদি পরীক্ষায় ভালো করে দেখে রাখো, তাহলে আমি একটু সাজেস্ট করবো পরীক্ষায় তোমরা এখান থেকে কোনো রকম কিন্তু কোশ্চেন আনকমন পাবে না। ওকে, সো যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও। এবং এইটা তোমাদের সকলকে যদি উপকারিত হয়ে থাকো, এই ভিডিওটি তোমাদের যদি কোনো কাজে লাগে বা উপকার হয়ে থাকো, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে তোমাদের মতামত জানিয়ে যাও এবং তোমাদের সকল বন্ধুদের কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দাও। ওকে, তাহলে আবার কিন্তু তোমাদের নেক্সট ভিডিওতে কিন্তু আমাদের 6 নম্বরে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেই কোশ্চেন নিয়ে আলোচনা করবো। তো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।